নমস্কার। ব্রিগেডিয়ার দেবাশিস দাস কথা বলছেন। যেটা নিয়ে আপনাকে মূল কথা জানানোর যে জয়েশ জঙ্গি গ্রেফতার হয়েছে বর্ধমানের রেনেসা আবাসনে। ভাড়া থাকতো 2 মাস যাবৎ, পরিবার নিয়ে ভাড়া থাকতো এবং এসডিএফ এর বড় একটা সাফল্য রাজনৈতিক ব্যক্তিত্বদের নজর রাখা, রাজ্যের মুখ্যমন্ত্রীর লোকেশন ট্র্যাক করা, এগুলোই ছিল তার কাজ। স্যার, এই মুহূর্তে আমাদের রাজ্যের নিরাপত্তার জন্য এই যে বিষয়টা, এটা কতটা চিন্তার? দেখুন, এই যে আপনি বললেন জৈশে মোহাম্মদ জঙ্গি, আসলে ইনি একজন একটি বিশেষ গ্রুপ আজকাল চলছে, পাকিস্তানের মদতপুষ্ট গ্রুপ, যাদের বলা হয় শেহজাদ ভাট্টি, মানে এদের ইনচার্জ, এবং পাকিস্তান থেকে উনি এখন দুবাইয়ে থাকেন শুনি। তো তার একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন এবং তিনি ভারতের প্রায় 12টি রাজ্যে এরকম ডিজিটাল রিক্রুটমেন্ট করে কিছু তরুণ প্রজন্মের পুরুষ এবং মহিলাদের রিক্রুটমেন্ট করে তাদেরকে কাজ দিচ্ছেন এবং টাকা পেমেন্ট করছেন। এটা একটা নতুন টেররিজম মডেল শুরু হয়েছে আমাদের সময়, যেমন লস্কর এ তৈবা, জৈশে মোহাম্মদ, আল কয়েদা এরকম হতো। এখন আস্তে আস্তে টেররিজমেরও গ্রাফটা পাল্টাচ্ছে। তারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল মিডিয়া যারা থাকে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, এই সমস্ত যারা ব্যবহার করে তাদের রিক্রুটমেন্ট করছে। এবং এই ছেলেটিও তাদের একটি, মানে ওয়েস্ট বেঙ্গলের এটা প্রথম কেস। এর আগে ইউপি, তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, ঝাড়খণ্ড এইসব রাজ্যগুলো হয়েছে। এবং আমি যদি আপনাকে এক্সাক্ট ডিটেলস দিয়ে বলি, মার্চে রাজস্থানে, ফেব্রুয়ারিতে পাঞ্জাবে এসআই কে মারা হয় এবং তখন এই গ্রুপটি আসে। এই গ্রুপটি একটা নামও দিয়েছে নিজের, তেহরিকে তালিবান হিন্দুস্তান। তো এই গ্রুপটি জৈশে মোহাম্মদের মদতপুষ্ট, আইএসআই এর মদতপুষ্ট। জৈশে মোহাম্মদ বলুন, লস্কর এ তৈবা বলুন, সবাই কিন্তু পাকিস্তানের আইএসআই এর মদতপুষ্ট। এবং এদের কোনো ফুটপ্রিন্ট নেই, এরা ভয় ছড়ায়, এরা ভিড় করে দিতে পারে একসাথে, ভারত বিরোধী প্রোপাগান্ডা করায়। এবং এদের মোডাস অপারেন্ডি হচ্ছে যে ছোট্ট একটা কাজ দেবে, সেটা ভালো করে করতে পারলে সঙ্গে সঙ্গে কিছু টাকা দেবে, নেক্সট কাজটা দেবে। এমনি করে তারা সিলেক্ট করবে কারা ভালো কাজ করতে পারে, তখন তাদের বড় কাজ দেওয়া হয়। যেমন এই ছেলেটি একজন এমএলএ এর কোন আত্মীয়কে কিডন্যাপ করা এবং মুখ্যমন্ত্রীর গতিবিধি নজর রাখার, এই দুটো কাজ করছিল, ধরা পড়েছে। এবং আমরা শিওর যে এর কাছ থেকে অনেক খবর বেরোবে, বাট এটা নতুন কিছু না। এবং রিসেন্টলি 11ই জুলাই আমাদের মহারাষ্ট্র এটিএস, যেটা আমাদের যেটা এসটিএফ বলি আমরা, ওরা এটিএস বলে, 158টা লোকেশনে মহারাষ্ট্রের মধ্যে একসাথে রেড করে এই গ্রুপের ছেলেদের সোশ্যাল মিডিয়া থেকে ট্র্যাক করে ধরবার জন্য। এবং রাজস্থানে এটাই মে মাসে করা হয় এবং প্রায় 50টা লোকেশনে 20টা ডিস্ট্রিক্টে এবং 900 জন মানুষকে সন্দেহজনক বলে আটকও করা হয়। এবং এটা আসামের 25শে জুলাই 3 জনকে ধরা হয়েছে। এবং খালিস্তান আর্ম ফোর্স, কেএলএ, এরা এদের সাথে মিলিত আছে। এবং পরপর ঝাড়খণ্ডে যেমন একটি আরএসএস অফিসে জুন মাসে এরা অ্যাটাক করে, পাঞ্জাবে 2জন এসআই কে মারা হয় গুরদাসপুরে, এবং আরেকটি ছোট জায়গায় আমার নাম মনে পড়ছে না এক্ষুনি। তো এই যে ব্যাপারটা চলছে, এটা একটা নতুন মোড় ঘুরে যাচ্ছে আতঙ্কবাদীদের, যেখানে তারা অন্যরকম স্ট্র্যাটেজি দিচ্ছে। ভারতবর্ষের সিকিউরিটি ফোর্সের সাথে সোজাসুজি লড়াই না করে, কোন রকম টেররিস্ট অন গ্রাউন্ড রিক্রুট না করে, আমাদের দেশের লোকেদের দিয়ে ডিজিটালি পেমেন্ট করে, ডিজিটাল রিক্রুটমেন্ট করে, ডিজিটালি ট্রেনিং দিয়ে তাদের দিয়ে নাশকতার ঘটনা ঘটাতে সক্ষম হচ্ছে। সেখানে অতি চিন্তার ব্যাপার যে আমাদের মুখ্যমন্ত্রী, মানে কাকতালীয় ভাবে আমরা এটা জানতে পারলাম, কারণ এনাকে ধরা হয়েছিল, ইনি একটি কিডন্যাপের চেষ্টা করছিলেন কোন এমএলএ আত্মীয়কে উত্তর হাওড়ার, এবং আমার মনে হয় তার নাম উমেশ সাউ। এবং সেইখান থেকে ধরা পড়ে তার ফোনে এই ব্যাপারটা, এবং এটা একটা বিরাট, মানে পাহাড় ফাটল ধরিয়ে দেয় যে এত বড় ব্যাপার করছিল। এবং সেখানে আমাদের মুখ্যমন্ত্রী টার্গেট, কারণ তিনি অনেক লোকের এই মুহূর্তে, মানে মানে পীড়াদায়ক হয়ে গেছেন অনেক লোকের জন্য। সে বাংলাদেশের টেরিস্ট হোক, পাকিস্তানের আইএসআই হোক, বা দেশের ভেতরে বসে থাকা বা পশ্চিমবঙ্গের ভেতরে বসে থাকা কিছু মানুষ যারা ভারত বিরোধী কাজের সাথে যুক্ত ছিল। তো তার জন্য তার টার্গেট হওয়াটা একটা স্বাভাবিক ঘটনা। এবং সেখানে তাকে আরো, মানে আমার মনে হয় তার সিকিউরিটি এবং তার ব্যক্তিগত মানে রিস্ক এলিমেন্ট, তার রিস্ক প্রোফাইলটাকে আবার অ্যানালাইসিস করে তাকে করা উচিত। এবং অত্যন্ত কড়াভাবে এই মানুষগুলোর সম্বন্ধে পুলিশের এবং
সমস্ত মানে সিস্টেমের এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত। কারণ সে বাড়ি ভাড়া নিয়েছিল এবং এর আগেও আমরা দেখেছি যে এরকম মাল্টি স্টোরি সোসাইটিতে লোকেরা বাড়ি ভাড়া নিচ্ছে, সেখানে টেররিজম হচ্ছে, গুলি চলছে। তো এই ব্যাপারগুলো দেখা উচিত যে বাড়ি ভাড়ার সময় পুলিশ ভেরিফিকেশন হয় এবং সেই পুলিশ ভেরিফিকেশন কতটা সিরিয়াসলি হয় এবং আশেপাশের প্রতিবেশীদের একটা রোল থাকে, যারা সোসাইটিতে থাকেন সেই সোসাইটির যারা কমিটি থাকে তাদেরও একটা রোল থাকে। সামগ্রিকভাবে আমার মনে হয় অ্যাডমিনিস্ট্রেশন এবং পাবলিক দুজনেরই রোল আছে, না হলে আমরা এই বিপদ থেকে মুক্ত হতে পারবো না। একেবারেই স্যার। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন আজকেই কলকাতায় পা রেখেছেন এবং আমরা জানি যে এই জেহাদিদের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের সঙ্গে বহু দিনের একটা শত্রুতা রয়েছে। তো যেহেতু তিনি ভারতবর্ষে আসছেন নতুন সরকার আসার পর, কোথাও কি একটা আলাদা করে চক্রান্ত এই জঙ্গি গোষ্ঠীগুলোর কাজ করছে? এ নিয়ে আপনার কি মত? হ্যাঁ, আমার মতটা যেটা সাধারণ পাবলিকের মত তার থেকে একটু ভিন্ন। আমার ব্যক্তিগত মত, তসলিমা নাসরিনের উপর পশ্চিমবঙ্গ নিবাসী কোনো মানে জেহাদি যেভাবে আপনি বলছেন সেই রকম কোনো রিস্ক ওনার উপর নেই। আমার মনে হয় ওনাকে এখানে আসতে দেওয়া হচ্ছিল না গত 20 বছর ধরে সম্পূর্ণ রাজনৈতিক কারণে, কোনো একটি বিশেষ ভোট ব্যাংককে তুষ্ট রাখবার জন্য। বাট অ্যাজ সাচ যেমন ওনার উপরে কেউ বিশাল দলবল নিয়ে হেরে করে আসবে, বিশেষ করে সাম্প্রতিক পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক বা সরকারি অবস্থান আছে, আমার মনে হয় না হবে। আমার ব্যক্তিগত মতামত ওনার অনেক ইন্টারভিউ শুনে, ওনার সম্বন্ধে পড়াশোনা করে, অন্যদের থেকে জেনে খোঁজ খবর নিয়ে যে তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করবার জন্য পশ্চিমবঙ্গের বিশিষ্ট কিছু লেখক বৃন্দ ছিলেন, যারা ওনার এই মানে হট করে এত বিশাল ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত, বিশ্ববিখ্যাত লেখক হয়ে যাওয়াটা সহ্য করতে পারছিলেন না। তারা তখনকার যেই সরকার ছিল তাদের সাথে সলা পরামর্শ করে, ষড়যন্ত্র করে একরকম মানে ওনাকে বাধ্য করেন পশ্চিমবঙ্গ থেকে পাত্তারি গুটাতে, এবং উনি ইউরোপে থেকে এখানে থেকে ওখানে থেকে ফাইনালি দিল্লিতে এসে থাকেন। এবং সেইখানে এই সরকার একটি কল নিয়েছে, অত্যন্ত ভালো ফল। আমার মনে হয় না যে কোনো কেউ ফতোয়া দেবে, এবং সে যদি ফতোয়া দেয় তো তার বিরুদ্ধে কি অ্যাকশন হবে সেটা তো সবাই দেখছে। তো আমার অতটা চিন্তা নেই যে ওনার উপরে ওনার জীবন নাশ হবে। আমার মনে হয় কয়েকদিন পরে উনি এমনি ঘুরে বেড়াতে পারবেন। বিতর্কিত তো উনি বটেই, বাট সেই বিতর্কের মূলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের কিছু যাদেরকে আমরা অতি প্রিয় এবং সশ্রদ্ধ লেখক বলি তাদেরও একটা বড় অবদান ছিল। একেবারেই। স্যার, আমার একটা শেষ প্রশ্ন রয়েছে আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের রাজনৈতিক মিটিং বা মিছিল গুলো হচ্ছে, কয়েকদিন আগে ধর্মতলা চত্বরে একটি রাজনৈতিক দলের নিজস্ব মিছিল হচ্ছিল এবং সেখান থেকে যারা অ্যারেস্ট হয়েছে, একটা বিশেষ সম্প্রদায়ের কয়েকজন অ্যারেস্ট হয়েছেন এবং সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি বলেছেন যে তারা, এবং পরে জানাও গেছে যে তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না, তারা একজন বিশেষ সম্প্রদায়ভুক্ত মানুষ ছিলেন। যে কোনো পরিস্থিতিতে অস্থিরতা তৈরির জন্য তারা সেখানে জড়ো হয়েছিলেন এমনটাই জানা যাচ্ছে। তাহলে কি এইরকম রাজনৈতিক মিটিং বা মিছিল, বিশেষত 15 আগস্ট বা তার আগে এরকম একটা যে জয়েশ জঙ্গি গ্রেফতার, এটা কতটা সংবেদনশীল পরিস্থিতি তৈরি করতে চলেছে বলে আপনি মনে করেন? দেখুন, সারা ভারতবর্ষেই এখন একটা সংবেদনশীল পরিস্থিতি আছে। কারণ কিছু মানুষের ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের যে এখন একটা গ্রোথ স্টোরি চলছে, যে আমরা ইকোনমিক্যালি অনেক সাউন্ড, মিলিটারিলি অনেক সাউন্ড, আমাদের প্রত্যেক মাসে দুটো করে নেভির যুদ্ধ জাহাজ জলে নামছে বা দুটো মিসাইল উপরে আকাশের দিকে ছুটছে, স্যাটেলাইট ছুটছে। তো সেইগুলো যাদের সহ্য হচ্ছে না, তারা নিশ্চয়ই তাদের অর্থ অন্য কোথাও থেকে জোগাড় হয়। তারা যেন তেন প্রকারণে কোনো রাজনৈতিক মিছিলের আড়ালে বা কোনো স্টুডেন্ট মুভমেন্টের আড়ালে তারা চেষ্টা করছে নাস্তানাবুদ করবার সরকারকে, ভারত সরকার বলুন, আমাদের রাজ্য সরকার বলুন, এবং সরকারকে তার ব্যবস্থা নিতে হবে। সরকারের কাছে যথেষ্ট মেশিনারি আছে, তারা সেগুলো ব্যবহার করে সেই ব্যবস্থা নিতে হবে, এবং আমার মনে হচ্ছে সেটা পশ্চিমবঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ স্যার।